মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলে। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি। চলতি শীত মৌসুমে এটি সর্বনিম্ন। প্রচণ্ড ঠান্ডায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ। দিনের শীত কিছুটা কম থাকলেও সন্ধ্যা হলেই বাড়ছে শীতের দাপট। কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরাঞ্চল। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.3 ডিগ্রি। এই সকাল সকাল কাজে কামে বাইরে হওয়া যায় না। এই যে ঠান্ডায় হাত পা কাঁপতেছে। থেকে সকালে বের হয়েছি, এখন থেকে ঠান্ডার জন্য কোনো মানুষ রাস্তাঘাটে নাই। পৌষের কনকনে শীতে স্থবির ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোরের জনজীবন। সূর্যের দেখা মিললেও থাকছে না রোদের তাপ, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। কনকনে এই শীতের সবচেয়ে কষ্টে আছেন শিশু বৃদ্ধ। কনকনে শীত, বুঝতে পারছেন, আমরা প্রয়োজন চাহিদা বাইরে যেতে পারতেছি না। আমরা রিক্সা চালাতে পারছি না, কুয়াশা, ভাড়া ভিতাও কম, লোকজনও কম। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। চলতি বছর রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে গ্রাম অঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকেই। জানুয়ারি মাসে ওভারঅল যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ক্লাইমেটোলজি অনুযায়ী, আর সেই পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কম, অর্থাৎ স্বাভাবিক যে বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকে কম হওয়ার সম্ভাবনা আছে এ মাসে। তবে আপাতত আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। লক্ষ্মীপুরে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। চাঁদপুরে গুড়ি গুড়ি বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে আরো। ঘন কুয়াশায় ভোরে লঞ্চ চলাচল ব্যাহত হয়। আপনার যাত্রী কম হইতে আছে, এরপরে যা সকাল 6টা লঞ্চ যায় নাই। কুয়াশা আর ঠান্ডায় সময় মতো মাঠে কাজ করতে পারছেন না চাষিরা। ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ইরিবোরো চাষাবাদ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমেছে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে রাজধানী সহ সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। আর এই অবস্থা থাকতে পারে আরও 4 দিন, বলছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার দাপট ঢাকা সহ দেশ জুড়ে। রাজধানীতে শুক্রবার সকাল 7টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় কাঁপুনি ধরিয়েছে শীত। ছুটির দিনে সড়কে চলাচল কম থাকলেও বিপন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ, কাবু প্রাণীকুলো। 3-4 দিন যাবত শীতের তীব্রতা আপনার ঢাকাতে অনেক বেশি, যে কারণে একটু সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। অনেকটাই শীত উপভোগ করতেছে, আমরা অনেকটাই কষ্টে আছি। পরিস্থিতি খারাপ, আজকে শীতে সবাই ক্লান্ত। রিক্সা চালাচ্ছি খুব ঠান্ডায়। উত্তর পশ্চিমের কুয়াশা বলয়ে রাজধানী ছাড়াও ডুবে আছে রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, যশোর ও ময়মনসিংহ। জানুয়ারিতে দিনে স্বাভাবিক তাপমাত্রা 20 থেকে 25-এ থাকার কথা থাকলেও তা নেমেছে 14 ডিগ্রিতে। সূর্যের দেখা না মেলায় আরও তীব্র হচ্ছে শীত। 6-7 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে এত তাপমাত্রা, কুয়াশা ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেই ক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে, তবে শীত কিন্তু থাকবে। এদিকে রাজধানীতে খোলা বাজারে বেড়েছে শীতের কাপড়ের বেচাকেনা। কম আয়ের মানুষেরা ভিড় করছেন ফার্মগেট, কারওয়ানবাজার, বঙ্গবাজারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের সঙ্গে পাল্লা দিয়ে কাঁপুনি বাড়ছে ছিন্নমূল শ্রমজীবীর। সেই কষ্ট লাঘবে সরকার ছাড়াও প্রায় প্রতি রাতে শীতবস্ত্র ও কম্বল দিচ্ছেন নানা ব্যক্তি সংগঠন। তারপরও রাজধানীর সড়কে ঘুমানো কারো গায়ে দেখা মেলেনি সেই কম্বলের। এতেই প্রশ্ন উঠেছে, সেসব তবে যাচ্ছে কোথায়? মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রায় ডুবে আছে রাজধানী। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া। এরই মধ্যে গভীর রাতে সড়কের পাশে বস্তা মুড়ে শীতে কাঁপছে ছিন্নমূল মানুষ। প্রথম দেখায় তাদের গৃহহীন মনে হলেও বাস্তবতা ভিন্ন। তাদের অনেকেই কম্বল নিতে ঘর ছেড়ে রাত কাটান ফুটপাতে। ঢাকার আশপাশের জেলা থেকেও আসেন অনেকে। কম্বলের দেখা পেলেই ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে নেন গাড়ির পিছু। এভাবে এক একজনের হাতে আসে 20 থেকে 30টি পর্যন্ত। পরে সেসব বিক্রি করেই চলে সংসার। গতবারে বেশি ছিল, কেউ 30টা পাইছে, কেউ 40টা পাইছে। এইবার তো আমি 3টা পাইছি। এইভাবে রাস্তাঘাটে নিতে হয়। বাসা কোথায়? বাসা হলো কুনিপাড়া। এই নারায়ণগঞ্জের। কেন আসছেন? এই কম্বলের লেগেছে।
কেউ কেউ আবার এই কম্বল বেচে জোগাড় করে মাদকের টাকা। যারা পায় এরা সাথে সাথে বেচে ফেলে। বেচে তোমার মতন স্কেলাররা কিনে নিয়ে যায়, তোমার মতন সাহেবেরা কিনে নিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এদের ভিড়েই বঞ্চিত প্রকৃত ছিন্নমূলেরা। বিত্তশালীর সহায়তা না মেলায় ঢাকার ফুটপাতে এভাবেই কাটে তাদের কনকনে ঠান্ডার রাত। কম্বল তো পাই না, আমরা তো কম্বল দেয় না কাকা। এই যে আগুন টাগুন পোকায় আর রাতটা কাটাই। আমি একটা প্রতিবন্ধী, আমার একটা কম্বল দিয়ে নান্ধারা। কমলাপুর, রমনা, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় ছিন্নমূলদের দেখা মেলে সবচেয়ে বেশি, কারণ শীতের কম্বল রাতে বেশি পাওয়া যায় এসব এলাকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের প্রথম সপ্তাহে রাজধানী বাজারে বাড়তি সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। মিনিকেট 78 থেকে 80 আর নাজির শাল বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকা কেজিতে। এর কারণ হিসাবে ধানের বাড়তি দামকে দায়ী করছে বিক্রেতারা। তবে আলু, পেঁয়াজ ও ডিমের দামে ফিরেছে কিছুটা স্বস্তি। মাঠ থেকে ঘরে উঠেছে আমন, আমদানিও ভালো, তারপরও রাজধানীর বাজারে নেই স্বস্তি। সব ধরনের চালের দামই বাড়তি, কেজিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। 2 সপ্তাহ আগে যে মিনিকেট চাল ছিল 68 থেকে 75 টাকা, শুক্রবার তা বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা। 70 থেকে 78 টাকার নাজির শালের জন্য এখন গুনতে হচ্ছে 80 থেকে 86 টাকা। আমরা আগে কিনছি 55 টাকা করে 28, এখন 62 টাকা করে 28 কেনা লাগে। তা তো আমরা এখানেই কিনি, আর আমরা যদি আমাদের আশেপাশে যদি কিনতে যাই তাহলে 70 টাকা। 1000 টাকা 2000 টাকা নিয়ে আসলো, আপনি একদিনে বাজার করে শেষ করতে পারেন না, টাকা শেষ হয়ে যায়। তাদের দিকে আসলে সরকারের একটু নজর দেওয়া উচিত যেন সিন্ডিকেট না থাকে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়াতেই চালের দামও বাড়াচ্ছে মিলাররা। কেজি প্রতি আমরা 8 টাকা 10 টাকা বাড়ছে, কিন্তু এভাবে বাড়ার কারণ একমাত্র হলো যারা মিল চালের মালিক, যারা বড় বড় কোম্পানির, তারা দায়ী। তবে কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির বাজারে। ফার্মের ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা ডজনে। ব্রয়লার মুরগির দাম প্রায় গত সপ্তাহের মতোই, প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 200 থেকে 210 টাকা। এদিকে সরবরাহ বাড়ায় শীতের বেশিরভাগ সবজির কেজি 60 টাকার নিচে। পেঁয়াজ ও আলুর দামও আসছে সাধারণের নাগালের মধ্যে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে আলু, পেঁয়াজের দাম কমে আসায় স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে। তবে সরবরাহ বাড়ায় অনেক সবজির দাম পড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। সবজি চাষ করে গুনতে হচ্ছে লোকসান। শীতে এবার সবজির ফলন ভালো, বাজারে সরবরাহও বেশি, তাই কমে এসেছে দাম। বগুড়ার বাজারগুলোতে ফুলকপির কেজি বিক্রি হচ্ছে 10 টাকা, মূলা 60 টাকা, আর শিমের কেজি মিলছে 20 থেকে 30 টাকার মধ্যেই। বেগুনের কেজিতে গুনতে হচ্ছে 40 টাকা। 15 টাকায় পাওয়া যাচ্ছে বাঁধাকপি। শীতকালীন যে সবজিগুলো এখন মোটামুটি আমাদের কেনার নাগালের মধ্যে চলে আসছে। সবজি পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ার কারণে সবজির দাম মোটামুটি সবই কমে গেছে আর কি। রাজশাহীর বাজারে অন্যান্য সবজির সঙ্গে কমেছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 40 টাকায়, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা কেজিতে। সবজির বাজার মোটামুটি স্বস্তি আছে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার অতিরিক্ত সস্তা। পাবনায় পাইকারি ও খুচরা বাজারে মূলা ও ফুলকপির ব্যাপক দরপতন হয়েছে। পাইকারিতে প্রতি কেজি মূলা 1 টাকা এবং ফুলকপি 3 থেকে 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে লোকসানের মুখে কৃষক। একই পরিস্থিতি নরসিংদীতেও। সারের পয়সা হয় না, সেচের দাম নেই, জমির দাম নেই, কোনো রকমের কোনো পড়তা হচ্ছে না। পোষাবে সার বেশি, দাম বেশি, দামে কম, সব দিকে কম। কিনতে গেলে বেশি, বেচতে গেলে কম। মানিকগঞ্জে সবজির দাম কমে এলেও বাজার ভেদে দামে কিছুটা পার্থক্য দেখা গেছে। এছাড়া ডিম ও মাংসের দাম স্থিতিশীল থাকলেও বাড়তি মাছের দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর ও হাসারায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 16 জন। এ নিয়ে গত 2 সপ্তাহে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে 15টি সড়ক দুর্ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার জন্য সড়কে দৃশ্যমান সংকেত না থাকা ও অসচেতনতাকে দুষছেন চালকেরা। শুক্রবার ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। নিহত হন বাসের 2 যাত্রী। 5.5 ঘন্টা আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলী এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় বাস। নিহত হন বাসের 1 যাত্রী ও 1 সহকারী। বেপরোয়াভাবে ড্রাইভার গাড়ি চালাইছে, তার জন্য
এই বড় দুর্ঘটনা ঘটছে। অবশ্যই বিচার চাই। আর আজকে যে গাড়িটা সেফ ভাবে চালাইতো, তাহলে আজকে পরিস্থিতি হতো না, আমার স্বামীরও জান যেত না, এতটি মানুষের জীবন যেত না। গত 2 সপ্তাহে এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় 15টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 12 জন। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং যানবাহনে অতিরিক্ত গতিকেই এত দুর্ঘটনার কারণ বলছেন যাত্রীরা। ওই গাড়ি যেমন সামনে দিকে সরে গেছে, ওই যে পার্কিং করা থাকে না, পার্কিং এর তো জায়গা দিয়ে দিছে, ওই জায়গায় করলে ট্রাকগুলো ভালো হয়। যদি স্পিডটা কমায় দেয় বা স্পিডের গতি কম থাকে তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান, মামলা এবং গতি নিয়ন্ত্রণের প্রক্রিয়া আধুনিকরণের পরামর্শ পুলিশের। রাত্রেবেলা কিন্তু আমাদের এই বেপরোয়া গাড়ির বিরুদ্ধে কোনো স্পেস নাই, আমাদের গাড়ি থামানোর কোনো সুযোগ নাই যে রাত্রেবেলা আমরা কোনো গাড়ি থামিয়ে বা চেক করব, এরকম কোনো জায়গা বা এরকম কোনো আলো বা এরকম কোনো স্পেস যদি থাকতো তাহলে আমরা হয়তো সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। 2020 সালে চালুর পর চলতি ডিসেম্বর পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 985টি দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, শুধুই কি ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে? চালকেরা কতটা সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছেন? শুধুই ঘন কুয়াশার কারণে এই ধরনের দুর্ঘটনা সেটি বলার আর কোনো সুযোগ নেই, কেননা ঘন কুয়াশায় গত সপ্তাহে একটি বড় দুর্ঘটনা, বিভিন্ন স্থানে 6টি দুর্ঘটনা এবং আজকের 2টি দুর্ঘটনা ঘন কুয়াশার কারণে বললেও এর আগে টোল প্লাজায় গত শুক্রবার আমরা দেখেছি টোল প্লাজার ওপরে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের উপরে যেভাবে বাস চাপা দিয়ে 2 পরিবারের 2 শিশু সহ 6 জনকে নিহত করেছেন। সেই জায়গা থেকে বলাই যায় যে শুধুমাত্র ঘন কুয়াশাকে কারণেই যে এখানে এই ঘটনাগুলো ঘটছে সেটা বলা যাবে না। হাসারা হাইওয়ে থানার সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ যেটি বলছেন তারা এর কারণ হিসেবে প্রধানভাবে দেখছেন যে শুধুমাত্র এই সুপার এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে, এই চালকদের এই মনোভাবের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে, আর ঘন কুয়াশার কারণে সেটি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শুধুমাত্র ঘন কুয়াশার কারণে এটি বলার সুযোগ নেই, কেননা এর আগেও দিনের বেলাতেও কিন্তু বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে গেছে। এখানে আমরা কথা বলেছি হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি যেটি বলেছেন গত ডিসেম্বর মাসে তিনি 500-রও অধিক মামলা তিনি দিয়েছেন শুধুমাত্র অতিরিক্ত গতিতে যানবাহন চলার জন্য। সরকার নির্ধারিত সুপার এক্সপ্রেসওয়ে হাইওয়েতে যে গতিতে যানবাহন চালানোর কথা তার কোনো তোয়াক্কাই এখানে করা হয় না। এখানে স্পিড গান দিয়ে যখন আমরা দেখেছি যে তারা গতিটাকে নিয়ন্ত্রণ করবার বা দেখার চেষ্টা করেন, একেবারে 100তে বলা যায় যে একটি গাড়িও কিন্তু তারা খুঁজে পায় না যে গতি স্বাভাবিক বা সরকারি নিয়ম অনুযায়ী গতিতে রাখছেন। আমরা হাসারা হাইওয়ে থানার সামনে এখন যেটি দেখছি যে গত 2 সপ্তাহের বিভিন্ন দুর্ঘটনায় ঘটে যাওয়া বাসগুলো এবং ট্রাকগুলো, বাসগুলোর একটা স্তূপ কিন্তু এখানে জমে রয়েছে। দীর্ঘ একটা সারি কিন্তু এখানে জমা রয়েছে। মৃত্যুর মিছিল কিন্তু দীর্ঘ হতে থাকছে, আহতদের আর্তনাদ আরও বেশি দীর্ঘ হতে থাকছে। এই আর্তনাদ থামাবার জন্য সংশ্লিষ্টরা বলছেন এবং স্থানীয়রা বলছেন, যারা যাতায়াত করেন তারা বলছেন যে খুব দ্রুত এর যদি একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে মৃত্যুর মিছিল কিন্তু আরও দীর্ঘ হবে। এই হাইওয়েটি দিয়ে সুপার এক্সপ্রেস হওয়ার কারণে এখানে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 50 কিলোমিটার যে রাস্তাটি তার মধ্যে 30 কিলোমিটার হাসারা হাইওয়ে থানার অধীনে পড়েছেন। তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করার ফলশ্রুতিতে এবং তারা যেটি দেখছে যে গত রাতেও তাদেরকে হিমশিম খেতে হয়েছে। একটি দুর্ঘটনা শেষ না হতে হতেই আরও একটি দুর্ঘটনা, এর আগে গত সপ্তাহে একসাথে 8টি দুর্ঘটনা বিভিন্ন স্থানে, এই ধরনের দুর্ঘটনাগুলো তারা পর্যবেক্ষণ করেছেন। এবং আমরা ফায়ার সার্ভিস শ্রীনগর এবং সিরাজদিগান তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন সমন্বিত প্রচেষ্টা এবং চালক এবং যাত্রীদের সচেতনতা ছাড়া কোনোভাবেই এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব নয়। তারা বলছেন যে সকল ব্যবহারকারীদের, যারা এই হাইওয়ে এক্সপ্রেসটি ব্যবহার করবেন, বলছেন যে খুব দ্রুত যদি এই হাইওয়ে এক্সপ্রেসটি যারা ব্যবহার করছেন তারা যদি সচেতনভাবে এই হাইওয়ে এক্সপ্রেসটিতে গাড়ি না চালান তাহলে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয় বলে বলছেন পুলিশ এবং ফায়ার সার্ভিস। জিতু রায়, আরেকটি বিষয় একটু জানাবেন, চালকরা যেটি অভিযোগ করছেন যে দৃশ্যমান কোনো সংকেত না থাকায় এই দুর্ঘটনাগুলি ঘটছে, তো এরকম একটি এক্সপ্রেসওয়ে তো দৃশ্যমান সংকেত থাকার কথা, কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে?
আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ তার সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, যারা মাঠ পর্যায়ে এই দুর্ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করছেন এবং যারা প্রতিদিন মোকাবিলা করছেন এই পরিস্থিতি থেকে, তারা যেটি বলছে যে প্রকৃতপক্ষে এত ঘন কুয়াশা থাকে এবং গত রাতে যে ঘন কুয়াশা বৃষ্টির মতো পানি ঝরছিল সেই অবস্থা থেকে ভেজা থাকে এই রাস্তাটি, এবং যেই মার্কগুলো করা থাকে, যে চিহ্নগুলো বা সংকেতগুলো দেয়া থাকে, সেটি ঘন কুয়াশার কারণে দেখা যায় না। তার উপরে যে সড়ক বাতি থাকার কথা, সে সড়ক বাতিগুলো যেভাবে আলো দেওয়ার কথা বা যেইটুকু আলো হলে পরে এই চিহ্নগুলো স্পষ্ট একজন চালকের দৃষ্টি সীমানার মধ্যে থাকবে, সেটি কিন্তু তারা লক্ষ্য করতে পারে না। আমরা এর প্রতিকার হিসেবে কি করা যায় জানতে চেয়েছিলাম হাইওয়ে পুলিশের সঙ্গে। তারা যেটি বলেছেন, তারা সড়ক সেতু বিভাগকে তারা চিঠি দিয়েছেন। তারা বলছেন যে এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবার জন্য এই সড়ক বাতিগুলো কিছু জায়গায় যেগুলো বন্ধ হয়ে রয়েছে সেগুলোকে দ্রুত চালু করবার জন্য, এবং যেসব জায়গাতে আলোগুলো অস্পষ্ট তারা চিঠি দিয়ে বলেছেন, অনুরোধ করেছেন যেন এই আলোগুলোকে আরো স্পষ্ট করা হয়, এবং যে সড়কের মধ্যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলোকে পুনরায় যেন আরো বেশি গাঢ় রং করে যেন সড়কের এই চালকদের যেন দৃষ্টি সীমানার মধ্যে আনা যায় সে ব্যাপারে বলছেন। কিন্তু তারা বলছেন যে যেভাবেই হোক না কেন, যে পরিস্থিতিই হোক না কেন, এই সব কিছুর সমাধান কিন্তু তারা যেটি দেখছেন যে গাড়ির নিয়ন্ত্রিত যাতায়াত, তারা জোর দিচ্ছেন সচেতনতার উপরে। তারা বলছেন তারা মাইকিং, লিফলেট এবং গাড়ি থামিয়ে তারা বলছেন, কিন্তু এত হাজার হাজার গাড়ি তাদের পক্ষে সম্ভব হয় না। তারা আরও একটি প্রস্তাবও রেখেছেন যে টোল প্লাজাটি রয়েছে, ধলেশ্বরী টোল প্লাজা এক্সপ্রেসওয়েতে প্রথম টোল প্লাজাটি যেটি, সেখান থেকে বলছে যে গাড়িগুলোকে যদি ফিটনেস আছে কিনা, লাইসেন্স আছে কিনা, গতি নিয়ন্ত্রণ করা যায় কিনা, যদি সেখান থেকে তাদেরকে পাঠানো হয় তাহলে কিন্তু এই 30 কিলোমিটারের মধ্যে হাইওয়ে থানার 34 জন পুলিশ সদস্য নিয়ে 2টি গাড়ি নিয়ে টহল দিয়ে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব, আর নয়তোবা তারা ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছেন। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই দুর্ঘটনার সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়। মাদক পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে কুষ্টিয়া। স্থানীয়রা বলছেন ভারতের সঙ্গে 28 কিলোমিটার সীমান্ত অরক্ষিত থাকায় বাড়ছে মাদক চোরাচালান। সেখান থেকে সহজেই রেল কিংবা সড়ক পথে এসব মাদক চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। বিজিবির তথ্য বলছে গত বছরের শেষ 6 মাসে 50 কোটি টাকার মাদকের চালান ধরা পড়েছে। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। গেল 15 ডিসেম্বর কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে 6 কোটি টাকার এলএসডি জব্দ করে বিজিবি। এর 1.5 মাস আগে একই ট্রেন থেকে 11 কোটি টাকার এলএসডি জব্দ করা হয়। এছাড়া সড়ক পথে জব্দ করা হয়েছে ইয়াবা সহ বিভিন্ন মাদক। কুষ্টিয়ার দৌলতপুরে ভারতের সঙ্গে 46 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে 18 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি উন্মুক্ত অংশ দিয়ে প্রতিদিনই বিপুল মাদক ঢোকার কথা জানিয়েছেন স্থানীয়রা। এই বিজিবির অভিযান বা প্রশাসনিক অভিযানে মাদক আটক হচ্ছে, কিন্তু কোনো ধরনের মাদকের যে মূল হোতা বা বিক্রেতা এরা কেউ আটক হচ্ছে না। আশপাশে যাতে বর্ডারগুলো আছে এবং বর্ডারগুলো আশপাশে থেকে মাদকতা বেশি আসছে আর কি। এই মাদকতা আমাদের ধরেন আশপাশে যেমন যুব সমাজ নষ্ট করে ফেলছে। সচেতন মহলের দাবি, বড় চালান জব্দ হলেও মাদক ব্যবসায়ীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এতে বন্ধ হচ্ছে না চোরাচালান। যে যারা এর সাথে জড়িত তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বা প্রশাসন যেভাবে সুযোগ করে দিচ্ছে, প্রশাসনের যে অংশটা সুযোগ করে দিচ্ছে, আমরা তাদেরকেও আইনের আওতায় দেখতে চাই। গার্জিয়ান সচেতন হতে হবে। গার্জিয়ান সচেতন কি করবে? যদি মাদক যদি ওপেন বিক্রি বন্ধ না করা যায় বা এর ব্যাপ্তিটা না নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আমি মনে করি। পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কাউকে আটক করা যাচ্ছে না। তবে পাচার বন্ধে অভিযান চলমান থাকার কথা জানিয়েছে বিজিবি। জনগোষ্ঠীকে সাথে নিয়ে সীমান্ত এলাকা এবং আমাদের অন্যান্য অঞ্চলে যারা বসবাস করছেন সবাইকে নিয়ে আমরা যদি একটা সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলি, তাহলে আমাদের এ ধরনের যে কোনো অন্যায়ের প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করতে পারবো। গত 3 মাসে বিজিবির অভিযানে প্রায় 20 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।